This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ভারত বাংলাদেশ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বেশ উত্তেজনা চরমে বিদ্যমান। কিছুক্ষণ আগে দেখছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলাদেশে বিশেষ করে সীমান্তবর্তী বা বিভিন্ন জায়গায় জেএমবি আর যথেষ্ট তারা অ্যাক্টিভ হয়েছে এবং বিভিন্ন স্লিপার সেলগুলো তারা যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। এই ব্যাপারে কিন্তু রীতিমতো তারা সজাগ রয়েছেন এবং পশ্চিমবঙ্গে এসে এনআইএর যিনি ডিরেক্টর রয়েছেন তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তা, গোয়েন্দা বিভাগ সকলের সাথে একটা কম্প্রিহেন্সিভ একটা বৈঠক হয়েছে। তার কারণ নিশ্চয়ই যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো যেগুলো রয়েছে তা কিন্তু যথেষ্ট উত্তেজনার একটা আবহ যে তৈরি হয়েছে ব্যাপারে বলার কোনো অবকাশ নেই। এমন পরিস্থিতি কেন হলো বা কিভাবে হলো তার পরিপ্রেক্ষিত বিগত 2-2.5 মাস ধরে আমরা আপনাদের কাছে লাগাতার তুলে ধরছি প্রত্যেক দিন, এবং তার সাথে থাকছে হচ্ছে অথেন্টিক বিশ্লেষণ ছবিসহ, যেটা নিয়ে অনেক বাংলাদেশের অনেক ইউটিউবার, ব্লগার থেকে শুরু করে সরকারি মহল তারা নানা রকমভাবে নেতিবাচক কথা বলছে এবং বলছেন যে ভারতবর্ষে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বিকৃত করে খবর দিচ্ছে, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন কথা তারা বলছেন। কিন্তু আমরা পুরোপুরিভাবে রাষ্ট্রের যে সমস্ত উইংগুলো রয়েছে ভারতে তারা কিন্তু যেদিকে সিগন্যাল যা দিচ্ছে তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে অতি সক্রিয়তার একটা আবহ রয়েছে। সীমান্ত জুড়ে একটা উত্তেজনা রয়েছে, শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত নয়, ত্রিপুরা থেকে শুরু করে নর্থ ইস্ট বিভিন্ন জায়গায় নানাবিধ খবর আমাদের কাছে আসছে। প্রত্যেক দিন বিভিন্নভাবে বাংলাদেশ থেকে অনেকে চলে আসছেন, ভয় আতঙ্কে তারা অনেক কিছু বলতে চাইছেন না, কিন্তু যে পরিস্থিতিগুলোর কথা বলছেন তা কিন্তু সেখানকার যিনি প্রধান উপদেষ্টা বা তার যারা উপদেষ্টা মণ্ডলী বা বিভিন্ন রকম মুখপাত্র সরকারের যাদের রয়েছেন বাংলাদেশের তারা যা বলছেন কিছুই হচ্ছে না, তার দিকে কিন্তু কোনোভাবেই সেটাকে সাবস্টেন্সিয়েট করছে না। এটা বড় কঠিন সময়। দুর্ভাগ্যে যে বাংলাদেশে যে আবহমান যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের উপরে কিন্তু একটা ইসলামিক যে জঙ্গিবাদ কোথাও গিয়ে সেটাকে প্রতিষ্ঠা হচ্ছে এবং সেখানে তারা একটা কবজা নিতে চাইছে এবং অনেক ক্ষেত্রেই তারা টার্গেট করছে ইতিমধ্যেই ইসকনকে, সংখ্যালঘুদের এবং অবশ্যই পুরো গোটা প্রসেস থেকে, সামাজিক জীবন, রাজনৈতিক প্রসেস থেকে আওয়ামী লীগকে তারা সরিয়ে দিতে চায়। কিন্তু এই অবধি ঠিক ছিল। এরপরে যখন আমরা দেখি যে প্রাক্তন সেনা যারা রয়েছেন মেজর র্যাঙ্কের, তারা এক ধরনের মন্তব্য দিচ্ছেন, যে মন্তব্য শুনলে কেউ কেউ হাসছেন, কেউ কেউ বলছেন যে এগুলো হচ্ছে দ্রব্যগুণ, অর্থাৎ কিছু নেশালো দ্রব্য পরিণতিতে এই ধরনের কথা। সত্যি কি তাই? তার কারণ হচ্ছে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল, যে জুলাই মাস থেকে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বা 5ই আগস্টের আগে প্রাক্তন সেনা বিভিন্ন অফিসারদের ভূমিকা এবং তাদের যে একেবারে মনোবল বা আত্মবিশ্বাস কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়, এবং ওখান থেকে তারা আজকে দাবি করছেন যে তারা এই সময় যেভাবে পরিচালনা করেছিলেন তাতে ছাত্র বা বিক্ষোভটাকে একদম একটা অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে তাদের টেকনিক্যাল বা তাদের বৌদ্ধিক যে উপদেশগুলো কাজে লেগেছে। এই পরিস্থিতিতে আজকে আমরা জানবো, কেননা এইটাই জানতে হবে 1971 সালের এই সময়টাতে ডিসেম্বরে, আর কিছুদিনের অপেক্ষা 16 তারিখ, এখন মরণপণ যুদ্ধ চলছে। মানে একটু যদি ঘড়ির কাঁটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া যায় ফ্ল্যাশব্যাকে, 71-এর ডিসেম্বর, আজ 6-7 তারিখ, তখন পুরোপুরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করাচি জেলে বন্দি। একদিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে রয়েছেন জেনারেল জিয়া বা তারা এক মরণপণ যুদ্ধ তারা ওখানে করছেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী ঢুকে পড়েছে, একের পর এক ডিভিশন পাক সেনাদের তার পতন ঘটছে এবং তার সাথে মুক্তিযোদ্ধাদের গেরিলা অ্যাটাক। ত্রহস্পর্শে তখন পাক হানাদার বাহিনী আফসোস করছে এবং চিরতরে যে পূর্ব পাকিস্তান
থেকে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হচ্ছে এবং যে পাকিস্তানের খোয়াইশ তৈরি হয়েছিল সেটা যে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে তা কিন্তু প্রমাণ করে দিয়েছিল। সেই ডিসেম্বর মাস পড়তে না পড়তেই একজনের 1971 সালে যারা যোদ্ধা ছিলেন তারা বলছেন 4 দিনের মধ্যে নাকি কলকাতা শহর তারা দখল করে নেবেন। ভারত তো কোন ছাড়া আমেরিকা নাকি তাদের কাছে গিয়ে দাঁড়াতে পারবে না। এইসব কথাবার্তা এখন এগুলো আসছে, এই সমস্ত নিয়ে আজকে কিন্তু আপনারা গোটা পর্ব দেখবেন। এমন একজন ব্যক্তিত্বকে আমরা আপনাদের কাছে আজকে স্টুডিওতে নিয়ে এসেছি যিনি 71-এর মুক্তিযুদ্ধ সামনে থেকে দেখেছেন, একজন স্বনামধন্য ভারতীয় সাংবাদিক হিসাবে এবং কভার করেছিলেন, এবং 16 তারিখ ঐতিহাসিক বিজয় দিবসের পর 6 মাস নতুন যে বাংলাদেশ তৈরি হচ্ছে একেবারে প্রত্যক্ষভাবে তিনি দেখেছিলেন এবং আনন্দবাজার পত্রিকায় তৎকালীন তার সেই সজীব টাটকা প্রতিবেদন গোটা দেশ দেখেছি ছিল। আমি প্রথমে একটু সেই বাইটটা শোনাবো। আহা কি বাইট, একেবারে জেম। একজন প্রাক্তন মেজর তিনি বলছেন যে কোনো ব্যাপারই না, 4 দিনের মধ্যে কলকাতা হবে। কি বলেছেন একটু প্রথমে একটু সেদিকে নজর রাখছি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল করে। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন। সময় আসবে বাংলাদেশ 10টি বাদ দিবে, অর্থের অভাব হবে না, সারা বিশ্ব আমাদের অর্থ দিবে। কাজেই আপনারা চাণক্য নীতি বন্ধ করুন। নেপাল হারিয়েছেন, মালদ্বীপ হারিয়েছেন, শ্রীলঙ্কা হারিয়েছেন, বাংলাদেশ হারিয়েছেন। কাজে আপনারা পরিবর্তন হন, আপনারা সংশোধন হন। ভারত তো দূরের কথা। একটা অদ্ভুত জোশে কথা বলছেন, এটা বোঝা যাচ্ছে। এই জোশের আসল ভূমিকাটা কি, এর কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার বিষয় নয়। এর পশ্চাৎভূমি রয়েছে, প্রবল হাওয়া পাচ্ছে এবং যার জেরে এই ধরনের বক্তব্যগুলো আসছে এবং উত্তেজনা তৈরি হয়েছে বিভিন্নভাবে। তীব্র ভারত বিদ্বেষ, তীব্র হিন্দু বিদ্বেষ, এই বিদ্বেষের উপর ভর করে এই মুহূর্তের বাংলাদেশ টিকে রয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর, এবং যত এরকম হচ্ছে একই কথা তারা বলে যাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, এগুলো সমস্ত অপপ্রচার, সত্যি অপপ্রচার। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যাব এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, শুধু কলকাতা তো নয়, বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। কখনো সনাতন সমাজ, কোথাও হচ্ছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক স্তরে ভারতীয় জনতা পার্টি তো রয়েছেই, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এখন এই মুহূর্তে বিভিন্নভাবে তাদের বক্তব্যকে সামনে আনছেন। আজকে আমি স্টুডিওতে প্রথমেই যে কথা বলেছিলাম, 1971 সালের এই সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধ যখন তীব্র, পুরো সীমানা থেকে তিনি কাভারেজ একের পর এক করেছেন এবং তারপর 16 তারিখ গিয়ে বাংলাদেশে গিয়ে 6 মাস বাংলাদেশের নতুন যে স্বাধীন বাংলাদেশ সেটা তিনি দেখেছিলেন এবং তার অনেকগুলো বই এই ব্যাপারে রয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন বই, প্রায় 125টি বই তিনি লিখেছেন। একসময় বঙ্গলোক কাগজের সম্পাদক ছিলেন, অত্যন্ত জনপ্রিয় খবরের কাগজ ছিল এবং অত্যন্ত শিলচর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ডিন ছিলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের যারা অনেক সাংবাদিক রয়েছেন এই পেশায়, তারা তার সাংবাদিকতার উপর বই পড়ে সমৃদ্ধ হয়েছেন, সে অর্থে তিনি আমাদের স্যার। আমি স্যারকে প্রথমে এটাই জিজ্ঞাসা করব, এই যে আমি যদি প্রথমে বলি, এই যে আর্মির যারা প্রাক্তন, মানে আপনি যখন হয়তো কভার করছেন, তাদেরও বয়স হয়েছে, তারা তখন তরুণ ছিলেন, আপনার হয়েছে, আপনি দেখে মানে অনেককেই এরকম দেখেছেন, তারা যুদ্ধ পরিচালনা করছেন। এখন তারা বলছেন মুক্তিযুদ্ধ, সে তো সবাই বলছে মুক্তিযোদ্ধা, কিন্তু এখানে নাকি মুজিবরের কোনো ভূমিকাই ছিল না মুক্তিযুদ্ধে। আদবে এটা মুক্তিযুদ্ধ কিনা সেটা রয়েছে, এবং শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, এই যুক্তি দিয়ে তো 5ই আগস্ট ঘটিয়ে দিয়েছে। এখন বলছে কলকাতা দখল করবে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। এই সমস্ত কথাগুলোর ভিত্তি কি?
এগুলো কি এমনি বলার জন্যে বলছেন, উত্তেজনা তৈরি করার জন্যে, না এর পেছনে কোনো ভিত্তি আছে? না, দেখুন, এই যে কলকাতা দখল করা, কলকাতা নিয়ে কিন্তু যারা সাম্প্রদায়িক ইসলাম, যারা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করে যে সব ইসলাম, যারা 1946 সালের কলকাতা রায়টে অংশগ্রহণ করেছিল, সেই সব মানুষের কথা বলছি আমি, তাদের অবচেতন মনে কলকাতা সম্পর্কে একটা আশা ধারণা একটা রয়ে গেছে যে কলকাতা আমাদের হবে। এই যে আমার কাছে একটা বই আছে, দেখুন, এই বইটা এখন বলতে পারছি, সে সময় বলা যেত না। এখন ধরুন, অসমাপ্ত জীবনী মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর লেখা নিজের আত্মজীবনী। তাতে বঙ্গবন্ধু নিজে লিখছেন যে কলকাতা সারা পাকিস্তানের রাজধানী হবে, এইটাই ছিল আমার স্বপ্ন। মানে ওনার বলতে সোহরাবর্দীর স্বপ্ন বলাটাই ভালো, কারণ তিনি তার বডিগার্ড ছিলেন। উনি তো প্রথম জীবনে সোহরাবর্দীর একদম ডান হাত ছিলেন, এবং 1946 সালের কলকাতায় যে দাঙ্গা হয়, সেই দাঙ্গাতে উনি অংশগ্রহণ করেছিলেন, সে কথা উনি নিজেই লিখেছেন, আমার কথা নয়। আচ্ছা, তো উনি কলকাতা বিশ্ববিদ্যালয়তে মুসলিম লীগের পতাকা উত্তোলন করেছেন, গর্বের সঙ্গে লিখেছেন সেটা। আচ্ছা, কিন্তু সেই মানুষ পাল্টে গেছে, পরবর্তীকালের মুজিবের আগের মুজিবের সঙ্গে কোনো তফাৎ নেই। এইভাবে এই একটা ধারা যে এক সময়, এই যে এমন ধরুন, আমি একটা উপন্যাস লিখছি, এটা বইমেলাতে বেরোবে, সেটা এবারের বইমেলায় ধর্মযুদ্ধ। এটা হচ্ছে 1204 সালে, মানে অর্থাৎ ত্রয়োদশ শতকের প্রথমে বখতিয়ার উদ্দিন খিলজি এবং যখন সপ্তদশ অশ্বারোহী নিয়ে আর বাংলাদেশ দখল করলেন, লক্ষ্মণাবতী থেকে প্রথমে তো নবদ্বীপ দখল করলেন, সেই সময় তার স্বপ্ন ছিল যে সারা বাংলাকে উনি ইসলামাইজেশন করবেন। তো যাই হোক, সেটা হয়নি, কিন্তু তাহলেও ভারতবর্ষে, বাংলাদেশের মেজরিটি তাদের ইসলাম ধর্মে তারা দীক্ষিত করতে পেরেছেন। এটা তাদের ক্রেডিট বলুন, আমাদের দুর্বলতা বলুন, যাই বলুন না কেন, এটা হয়েছে সম্ভব। এবং এইটি ছিল ইসলামাইজেশন পশ্চিমবাংলায়, এবং ইসলামী রাজত্ব, এইটি ছিল ওদের স্বপ্ন। সেই স্বপ্ন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। মানে আমি দেখেছি, মানে যদি এখন দেখি কলকাতা দখলে, মানে ধরুন 47 সালে এটা তো একটা তীব্র ডিবেট ছিল, বহুদিন ধরে কিন্তু এটা ক্লিঞ্চ করছিল, মানে একেবারে জেদ ধরে বসেছিলেন সোহরাবর্দী থেকে শুরু করে মুসলিম লীগ নেতারাও ছিলেন যে কলকাতাকে তাদের চাই, কলকাতাকে কোনোভাবে মানে ছাড়া যাবে না। সেটা পায়নি। অতীতের হচ্ছে একটা যে রাজত্ব করা এবং সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মম্বরিতা, সেইটাই কি মানে বারবার এই প্ররোচনাটা দিয়ে দিচ্ছে যে কলকাতা দখল করব, খোয়াব, এটাকে এক ধরনের খোয়াবে নিয়ে গেছে। এটা ওরা মনে করে। এই কিছুদিন আগে দেখছিলাম টিভিতে যে বিএনপির একজন নেতা বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা যে নবাব, সেই আমরা দাবি করতে পারি, সেই ওটা আমাদের সমস্ত আমরা চাই। তো এখন যেটা হচ্ছে যে ওদের মধ্যে কিছু মানুষের মধ্যে, সবার মধ্যে নয়, কিছু মানুষ, তাদের মধ্যে এই ধারণা রয়েছে যে সমস্ত বাংলা হচ্ছে আমাদের, যেমন আমাদের পূর্বপুরুষেরা এর পত্তন করেছে, অর্থাৎ তুর্কি, আফগান, মোগলরা এরা বাংলা শাসন করেছে, আমরা তার উত্তরাধিকারী। আমি মনে করি যদি ব্রিটিশরা না আসতো, 1757 সালে পলাশির যুদ্ধ যদি না হতো, তাহলে কিন্তু আমরা এখনও ওই নবাবের আন্ডারেই থাকতাম। এবং ব্রিটিশ, এটা ইতিহাসের একটা অদ্ভুত পরিবর্তন, ইতিহাসের শিক্ষা বলতে পারেন, যে ইতিহাসটা নিজের পথ ধরে চলে, সে কিন্তু কারোর তোয়াক্কা করে না। সেই ব্রিটিশরা এলো এবং তারপরে যুদ্ধ হলো ব্রিটিশদের বিরুদ্ধে। সেই যুদ্ধে সকলে অংশগ্রহণ করেনি, এবং সেই যুদ্ধ যখন শেষ হয়ে ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা দিতে চেয়েছিল, তখন জিন্নাহ একটা নতুন দাবি তুললেন, দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের বিষ রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে কিছু মানুষের মধ্যে, এবং সেই দ্বিজাতি তত্ত্বের বিষই আজকে বাংলাদেশ থেকে হিন্দুদের একটা ক্লিনসিং অপারেশন তাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। সেই এবং আজকের দিনে এইটা মুজিব, পরিবর্তিত মুজিব, যিনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি নতুন দল তৈরি করেছিলেন, এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল, সেই যুগে একটা অনুপ্রেরণা, একটা প্লাবন ইসলামী শাসনের বিরুদ্ধে পাকিস্তানের, আমি নিজের চোখে দেখেছি ঢাকাতে গিয়ে। আমি তো একটা কথা গল্প বলছি শুনুন, যে একদিন আমি ঢাকাতে, মানে আমি বলছি 1971 সালে ঢাকাতে গিয়ে আমি একটা টুপি কিনেছিলাম, কিছুটা জিন্ডা ক্যাপের মতন। এই টুপিটা পরে ওই যেই বেরিয়েছি,
আমাকে সমস্ত সাংবাদিকরা আমাকে বলছে যে আপনি এই জিন্নার টুপি আমরা পরিত্যাগ করেছি আর আপনি সেই টুপি পরছেন, খুলে বেরুন। আমি সেই টুপি খুলে বেরলাম সঙ্গে সঙ্গে। তো এই তখনকার দিনের মানসিকতা এই ছিল যে সেই সময় একটা জাতীয়তাবাদ, একটা সেকুলারিজম, একটা জাতীয়তাবাদ সমস্ত মানুষের মধ্যে চলে এসেছিল, সেই তরুণদের মধ্যে, সেই সময়কার মানুষদের মধ্যে। কিন্তু সেটা ছিল কিছু মানুষের, আমি পরবর্তীকালে দেখলাম যে এটা কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষের মধ্যে এটা বিচ্ছুরিত হয়নি। কত মানুষ চলে এসেছেন, ধরুন আজকে যে 99 লক্ষ উদ্বাস্তু চলে এসেছেন, অধিকাংশ সেটা হিন্দু, তাদের উৎপীড়নে তারা চলে এসেছেন, কিন্তু ইনট্যাক্ট ছিল সব। কি যারা আওয়ামী লীগ করতেন সেই মানুষ, স্বাধীনতাকামী মানুষেরা, তারা চলে এসেছেন, তারা উৎপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মেরে ফেলেছে খানসেনারা, তারা চলে এসেছেন ইন্ডিয়াতে। কিন্তু অসংখ্য লোক তারা সেখানে থেকে গেছে। কারা থেকে গেছে? যাদের হাসিনা রাজাকার বলেছিলেন, সেই রাজাকাররা, আমি যে সময় যাই দেখলাম রাজাকারদের বিরুদ্ধে তারা তখন লড়াই করছে, রাজাকারদের খুঁজে খুঁজে বার করছে, তাদের মারছে। তো সেই রাজাকারদের আজকে সেই রাজাকাররাই, তাদের যে বংশধররা, তারাই কিন্তু আজকে রুল করছে। এখানে কিছু সাধারণ মানুষের কিছু করার নেই। ওকে, আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রারম্ভিক যে বক্তব্য ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শুনলাম, সেটা সত্যি খুব ইন্টারেস্টিং। যে 71-এর যে স্পিরিটটা উনি দেখেছিলেন, নিজে গিয়ে 6 মাস ছিলেন 1971 সালে 16ই আগস্টের পর 6 মাস, এবং জিন্না টুপির প্রতি যে মানুষের ক্ষোভ, মানে যা কিছু পাকিস্তানে বর্জন করে, এবং যে কথাটা বললেন রাজাকার, আলবাদর, আল শামস, তাদেরকে তখন খুঁজে বার করা হচ্ছে, কিন্তু তারপরও ওপড়ানো যায়নি। হয়তো এই যে তার যে ইতিহাসটা তিনি তুলে ধরলেন, যেটা তার ধর্মযুদ্ধে বইতে রয়েছে, এবারে বইমেলায় যেটা প্রকাশিত হতে চলেছে, হয়তো আজকে বাংলাদেশে সেই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তবে এই 20 যখন ঢুকে যায়, আর কে শ্রীবাস্তব এসছেন, বড় ওঝা। ভারতীয় সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তানের জন্যে বিশেষভাবে, ওরা যদি বিষধর সভায়, তো ততদূর অবধি হচ্ছে তারা বড় ওঝা। তা কী করে বিষ নামাতে হয়, সে টেকনিক ভারতীয় সেনাবাহিনী আছে। তার কারণ ভুলে গেলে চলবে না, ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ করার ইতিহাস আছে। 1948 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, 1962 সালে যুদ্ধ হয়েছিল, 1965 সালের যুদ্ধে কিভাবে পাকিস্তানকে সমুচিত জবাব ভারত দিয়েছিল, সেসব গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আর 1971 তো বলাইনি। আজও পাকিস্তানের সেই মানে একেবারে তাদের যে কান্না, তাদের যে আর্তনাদ, যে পেয়ারে পাকিস্তান কিছু কিছু বাংলাদেশিদের কাছে এই মুহূর্তে রয়েছে, কিন্তু 71-এ সে কান্না শোনা গিয়েছিল গোটা সময়। তারপর তারা কাশ্মীরকে নিয়ে উত্তেজনা তৈরি করেছে, সেখানে ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। প্রচুর রক্তক্ষয়ের মধ্যে দিয়েও কিন্তু তারা মাতৃভূমি রক্ষা করার মানে রয়েছেন। যেমন বলছেন ছাত্র জনতার ঐক্য, প্রাক্তন সেনারা বলছেন ভারতবর্ষের মানুষের মধ্যেও সেই ঐক্য বরাবর বজায় থেকেছে, এবং রাজনৈতিক স্তরে ঐক্য পর্যন্ত থেকেছে যখন এই যুদ্ধ লেগেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে। সেই আর কে শ্রীবাস্তবকে আমি এটাই জিজ্ঞেস করবো, এই যে বলছে 4 দিনে দখল করবে, এই সমস্ত করবে, আর কোন সময়টা বলছে ডিসেম্বর, যে সময়টায় মানে একের পর এক মানে মুক্তিযোদ্ধারাও যেমন রয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ক্রমশ এগোচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর 2000 জওয়ান মারা গেছে এই মুক্তিযুদ্ধে। আমাদের সাংবাদিকদের মধ্যে 2টি তরুণ বাঙালি সাংবাদিক মারা গেছে এই যুদ্ধ কভার করতে গিয়ে, এবং অজস্র বাংলাদেশির তো মারা গেছেই মুক্তিযোদ্ধারা। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় রক্ত আর বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের রক্ত একসঙ্গে মিশে গিয়েছিল সে সময়। যেটা কথা আপনি শুরুর দিন থেকে বলেছিলেন যে আমাদের রক্ত এই দেশের মাটিতে লেগে রয়েছে, মিস্টার শ্রীবাস্তব। দেখুন, আজকে 8 তারিখ আছে, 8 ডিসেম্বর। 3 তারিখে ফর্মালি আমাদের যুদ্ধ আরম্ভ হয়েছিল। এই 5 দিনের মধ্যে জানেন, পাকিস্তান, ইস্ট পাকিস্তানে যেটা আজকে বাংলাদেশ বলি, আমাদের পুরো সারেন্ডারের মোড়ে এসে গেছিল। কোথায় কোথায় কী জিজ্ঞেস হচ্ছিল, আপনাদের তো আমাদের ইতিহাসকার ইনি আছেন, স্যার বলতে পারবেন। আমি বলে দিচ্ছি, একটা ইউনাইটেড নেশনে কথা হচ্ছে, যেখানে রাশিয়া ভিটো করলো যে না, এই যুদ্ধ আমরা বন্ধ করতে দেব না। ও সময় কারা ছিলেন পাকিস্তানের সঙ্গে যারা রেজলিউশন মুভ করেছিলেন? ওরা ছিল চায়না, ওরা ছিল আমেরিকা, আজকেও সেম, রাইট? তো একটা ইউএন। আবার বাংলাদেশ যেটা ইস্ট পাকিস্তান আছে, ওখানে কি হচ্ছিল 8 তারিখে, বহুত ইম্পর্টেন্ট। আজকে সকালবেলা আমাদের ফিল্ড মার্শাল মানেক শাহ, ও সময় জেনারেল মানেক শাহ ছিলেন, ফিল্ড মার্শাল অনেক পরে হয়েছেন উনি আজকে পয়গাম দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন, ইউ সারেন্ডার, অ্যান্ড আপনি যদি সারেন্ডার করেন, আমরা উই উইল অ্যাজ পার জেনেভা কনভেনশন আমরা ওয়েলকাম করব আপনাকে।
3টে কোর, একটা 33 কোর, রাইট, উপর থেকে আসছে যেটা আমাদের শিলিগুড়ি সেক্টর, 2 কোর যেটা আমাদের এইটা কলকাতা থেকে আসছে, 4 কোর আপনার তেজপুর থেকে, আপনার কি নাম ত্রিপুরা থেকে আসছে, আগরতলা এ থেকে, আর 1 এরিয়া আপনার সিলেট থেকে আসছে। আর এই যে মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওদের আমাদের সঙ্গে কাঁধাতে কাঁধা মিলিয়ে লড়াই করলেন, ওরা সিলহাটে অলরেডি আমাদেরকে সাকসেস দিয়ে দিয়েছিল। আমাদের মৌলভীবাজার সিলহাটে পাকিস্তানি আর্মি অলরেডি সারেন্ডার করে দিয়েছিল এই আজকে 8 তারিখের মধ্যে। জানেন আপনি ওখানে হচ্ছিল কি? মার্চের পর থেকে আমরা যদি আপনার দেখবেন ওদের অফিসার মেসে কি কথা হচ্ছিল, ইস্ট বেঙ্গলের অফিসারের মানুষদের সঙ্গে কি করে পাকিস্তান আর্মি লিঙ্ক করেছিল, আপনার শুনে আপনার চোখে জল চলে আসবে, রাইট। যেদিন 25 তারিখে যেদিন ওদের অপারেশন সার্চ লাইট অ্যানাউন্স হয়েছিল, ওদের ক্যান্টনমেন্টে কি কন্ডিশন হচ্ছিল জানেন? ওরা বাঙালি অফিসার নিজের আত্মকথায় বা ওদের যতগুলো অ্যাকাউন্ট আছে, যেটা আমরা বলি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 1st ব্যাটালিয়ন, 3 ব্যাটালিয়ন, 8 ব্যাটালিয়ন, ইভেন জিয়াউর রহমানের যত কথা, স্যার তো একটা আমাদের শেখ মুজিবুর রহমানের কথাটা দেখিয়ে দিলেন আপনাকে। জিয়াউর রহমানের অ্যাকাউন্ট কি বলছে? ওরা বলছেন যে এই যে অপারেশন সার্চ লাইট আরম্ভ হয়েছিল 25 তারিখে, আমাদের ক্যান্টে ঘন্টায় ঘন্টা ওরা স্ট্যান্ড টু মানে জিনিসপত্র নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রেডি থাকো, নাইট অ্যালার্ট, রেড অ্যালার্ট, রাইট। আর মানুষদের রাত্রিবেলা একটা ট্রেনিং, কাউকে কিছু বলা হয়নি 25 তারিখে। এই 25 তারিখ মার্চ 1971 আপনার ঢাকা ইউনিভার্সিটিতে এই পাকিস্তানি আর্মি, মোস্টলি পাঞ্জাবি, মানে মোস্টলি ফ্রম পাকিস্তান, যাদের মধ্যে সিন্ধ ছিল, যার মধ্যে বালুচ ছিল, যাদের মধ্যে আমাদের পাঞ্জাব রেজিমেন্ট ছিল, যার মধ্যে ফ্রন্টিয়ার ফোর্স ছিল পাকিস্তান আর্মি, ওরা গিয়ে প্রথম জগন্নাথ হলে গিয়ে ম্যাসাকার করলো, যতগুলো ইন্টেলেকচুয়াল ছিল ওদের বেছে বেছে মারলো। আর ওদিনের কথা আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, ওদের মেসে, অফিসার মেস অফ দ্য ক্যান্টনমেন্ট যেটা আছে আজকে সব জায়গা, অল দ্য মেজর ক্যান্টনমেন্ট অফ দ্য পাকিস্তান আর্মি, যতগুলো বাংলাদেশি অফিসার ছিলেন ওদেরকে ডেকে হওয়া হয়েছে, ওদেরকে আপনার অফিসার মেসে নজরবন্দি করা হয়েছে, ওদের কোনো হাতিয়ার দেওয়া হয়নি। ওদের কমান্ডিং অফিসার বললেন এদের উপরে নজর রাখো। আর তো আর যতগুলো বাঙালি জওয়ান ছিলেন, যারা ইএমইতে ছিলেন, অন্যলাগে ছিলেন, ওরা 26 তারিখ সকালবেলা ওদের গুলি মেরে দেওয়া হয়েছে, অনেকগুলো অফিসারকে গুলি মেরে দেওয়া হয়েছে। আর ওই দিনই 26 তারিখ 26 মে 1971 ফার্স্ট স্পিচ বাই জেনারেল জিয়াউর রহমান অ্যাজ এ মেজর, উনি বললেন আমরা স্বাধীন। অফকোর্স ওই আর মেসেজটা আপনি আর পাবেন না, কেন যে উনি নিজেকে প্রেসিডেন্ট অ্যানাউন্স করেছিলেন, পরে ওটাকে চেঞ্জ করা হলো। আজকে বিএনপি থেকে আমরা জিজ্ঞেস করছি, আপনি কি 1971-এ জিয়াউর রহমান যখন মেজর জিয়াউর রহমান ছিলেন, ওনার কি আপনি যতগুলো কন্ট্রিবিউশন আছে ওটা আপনি নিগেট করছেন? আর আপনারা তো বলছেন আমাদের সব বঙ্গ সাথ দিয়ে দিন। আপনার মুর্শিদ কুলি খানের কথাটা ভুলে গেছেন মনে হয়। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে চলে এসেছিলেন, উনি বললেন ঢাকায় আমরা বিজনেস করব না, আমার নতুন একটা রাজধানী হবে, ওই রাজধানীটার জন্য আমাদের ওখানে অরেঞ্জেব একটা স্যাংশন দিল। আমি কথাটা বলছি কেন, আমরা জানি এটা হিস্ট্রি পড়ে। ওরা অরেঞ্জেবকে বললো কি আমরা ঢাকায় আর আমি বিজনেস করছি না, আমাদের একটা নতুন ক্যাপিটাল বানাচ্ছি। বঙ্গ অনেকদিন আগে আমাদের ক্যাপিটাল চলে এসেছিল, রাইট। মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদ দিয়েছিলেন। এই বিএনপি, এই জাতীয়বাদী যারা জাতি পার্টি আছে, যেটা ইরশাদ, ওরা কি কিছু বলতে পারবেন? আজকে দিনে আপনি জানেন কলকাতায় কি হচ্ছিল 8 তারিখে, 8 ডিসেম্বরে? যারা আপনারা তো হয়তো বয়স হবে, স্যার ওখানে ছিলেন, আমাদের সাইরেন ছিল, আমাদের এয়ার ডিফেন্স গান লেগেছিল। আপনি জানেন কলকাতায় কোথায় কোথায় লেগেছিল? হাওড়া ময়দানে, হাওড়া ব্রিজের দুদিকে, হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, আমাদের দমদম এলাকায়, আমাদের ইচ্ছাপুর গান ফ্যাক্টরিতে, সবার জায়গা এটা সাইরেন। আর ওর সময় কি হচ্ছিল জানেন? প্রত্যেকটা বাড়িতে বলা হয়েছিল 3 তারিখ থেকে তোমরা এটা ব্ল্যাক করে দিও, ওর উপর একটা তোমরা কার্বন পেপার লাগিয়ে দিও। আর যতগুলো আমাদের গাড়ি ছিল ওদের মধ্যে অর্ধেকটা কালো, অর্ধেকটা লাইট। বিকেলবেলা সাইরেন হলে সব জায়গার লাইট চলবে না, কেন যে মোস্ট অফ দ্য পাকিস্তানি এয়ারফোর্স যারা অ্যাটাক করছিল আমাদেরকে, ওরা বিকেলবেলা করতো জানেন। একবার বা দুবার এসেছিল ওরা, ওর থেকে বেশি আসতে পারেনি, কেন আমাদের এয়ারফোর্স পুরো বা হাওয়াই জাহাজ যেটা পুরো আছে পুরো ডমিনেট করেছিল। আজকে দিনই সিদ্ধার্থ শঙ্কর রায় কলকাতাতে আজকে একটা ইন্টারভিউ করেছিলেন, উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, হয়তো স্যার ওখানে হবেন। উনি বলেছিলেন এই 3 দিনের মধ্যে পাকিস্তান আর্মি বাংলাদেশ থেকে সরে যাবে। তাই জন্য ইউএন মিশনে ওরা গিয়ে বললো এটা যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করো, না হলে আমরা হেরে যাব। ওদের ট্যাঙ্ক, ওদের লোক, আপনি সব জায়গায়, অল দ্য ফ্রন্ট, অল দ্য 4 সেক্টরস। আমি আরো ডিটেলসে নিশ্চয়ই, কেননা এই গৌরবোজ্জ্বল ইতিহাস বলতে শুরু করলে
যে বাংলাদেশের যারা যারা রয়েছে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন জামাত শিবির বা বিভিন্ন যারা রয়েছে আত্মম্ভরিতায় যারা হচ্ছে টকবক করে ফুটছেন এবং বিভিন্ন ধরনের বচন নিঃসৃত হচ্ছে তাদের মুখ থেকে, তারা এই শুনলে তা আতঙ্ক বেড়ে যাবে, স্নায়ুচাপ বেড়ে যাবে এবং হচ্ছে যে যে ডিটেলিংয়ে যদি আমরা যাওয়া যায় এবং এখনকার ভারতের শক্তি সে ছেড়ে দিন, ইন্টারনেট গুগলে চলে যাবেন, এগুলো তথ্যগুলো আপনারা যেটাকে বলছেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আপনারা এক কাজ করুন, গুগলে আপনারা চলে যাবেন যারা এগুলো বলছেন, আজকের ভারতের শক্তি সেটা ওখান থেকেই আপনারা দেখে নেবেন। আপনাদের কাছে প্রথমে একটু দেখাবো কলকাতা ছাড়িয়ে কাঁথির দিকে একটু নজর রাখবো। কাঁথিতে শুভেন্দু অধিকারী আজকে সনাতনীদের নিয়ে তিনি একটা র্যালি করেছেন এবং সেখানে করেছেন কলকাতা শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ তিনি করেছেন। আমরা একটু এই মুহূর্তে দেখছি শুভেন্দু অধিকারী সনাতনীদের মিছিল আজকে কাঁথিতে বেশ বড় আকারের মিছিল, বিভিন্ন জায়গায় ত্রিপুরা থেকে শুরু করে আসাম সর্বত্র আমরা সেই ছবি দেখতে আপনাদেরকে যে ছবিটা দেখালাম এই কারণেই যে কোথাও একটা জায়গায় সনাতন শক্তি তারা একটা কিন্তু জাগরণের ভূমিকা তারা নিচ্ছেন, কোথাও একটা জায়গা থেকে অ্যান্টিসিপেশনস চলছে যে আজকে বিভিন্ন রকম স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন বিভিন্ন সেলগুলো খুব অ্যাক্টিভ হয়েছে, জেএমবি বিভিন্ন জায়গায় তাদের এই স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে। এই যে একটা সম্পর্ক বিভিন্ন সময় 71 সালেও পরবর্তী সময় থেকে একটা স্বাধীন বাংলাদেশ এত কন্ট্রিবিউশন, তো সবই তো ডিনায়াল মোডে ভীষণভাবে সেগুলোকে নস্যাৎ করতে চাইছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এটা কেন, মানে কেন, এর কি সত্যিই কোনো জনভিত্তি বা গণভিত্তি আছে এই যে এইগুলো করছে, না এটা একটা বড় রকম ব্যাকফায়ারের সামনে আগামী দিনে পড়তে চলেছেন ডক্টর ইউনূস? এটা আমার যেটা মনে হচ্ছে এই সমস্ত ঘটনাটা এর পিছনে বাংলাদেশে যে জাগ্রত একটা মিলিটেন্টরা যারা সন্ত্রাসবাদীরা 1980 সাল থেকে তারা সক্রিয় হয়ে আছে এবং 28টা মিলিটেন্ট গ্রুপ বাংলাদেশে রয়েছে যারা ইসলামিক মিলিটেন্ট গ্রুপ। ইসলামিস্ট অ্যান্ড ইসলামিক মিলিটেন্ট গ্রুপ দুটো আলাদা, ইসলামিস্ট হচ্ছে পলিটিক্যাল উইং আর ইসলামিক গ্রুপ যারা সন্ত্রাসবাদী, এই 28টা ছোটো 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 গ্রুপে তারা ভাগ হয়ে গেছে এবং তার মধ্যে এই যে 3টে গ্রুপ যেমন হচ্ছে হুজিবি, জেএমবি, তারপরে এবিটি, এই যে গ্রুপগুলো এরা এখন খুব সক্রিয়। তো এদের কাজ হচ্ছে যে সন্ত্রাস সৃষ্টি করা এবং সন্ত্রাস সৃষ্টি করতে গিয়ে তারা প্রথমে দেখছে যে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা দেখছে যে যদি সাম্প্রদায়িক শক্তিকে জাগ্রত করতে হয় তাহলে ক্লিনসিং অফ হিন্দুজ, এটা ওদের একটা মনের মধ্যে রয়েছে, হিন্দুদের তাড়াও। দেখুন 28% হিন্দু ছিল 1947 সালে, এখন সেখানে 7% হিন্দু এসে দাঁড়িয়েছে। এই ক্লিনসিংটা চলছে ডিউরিং হাসিনার সময় চলেছে এবং তারপরেও চলেছে, এটা কিন্তু নিঃশব্দে চলেছে, আপনার কেউ লক্ষ্য রাখেনি। তারা বিভিন্ন জায়গায় তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, বাইরে ছড়িয়ে পড়ে গেছে, অনেকে এটা হয়েছে কিন্তু হচ্ছে মানে এই যে লক্ষ্য রাখিনি এই ব্যাপারটা, কারণ আপনি এই কথার মধ্যে একটা উত্তর লুকিয়ে রয়েছে। তৌহিদ হাসান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন আমরা তো কল্পনাই করতে পারছেন না ভারতীয় সংবাদ মাধ্যম এরকমভাবে তারা এই করছে, আমরা তো কিছুই করিনি। এই যে তারা হতভম্ব হয়ে যাচ্ছেন, এই যে একটা মানে এই মিডিয়াতে বারবার করে এই যে আপনি যেটা বলেন ক্লিনজিং অফ বেঙ্গলি হিন্দুজ, বাঙালি হিন্দুদের এই যে ক্লিনজিং করা, পরিষ্কার করো, এদেরকে পরিষ্কার করে ঢুকিয়ে দাও, এইটা কিন্তু মানে এখানকার মিডিয়া কিন্তু সেভাবে কখনো এটাকে সাম্প্রদায়িক আকারও কখনো দিতে যায়নি। কিন্তু তথাপি আজকে যখন এই প্রকৃত সত্য তুলে ধরার সময় কিন্তু বাংলাদেশের উপদেষ্টা বলছেন এগুলো কিছু না, ভারতীয় মিডিয়া হচ্ছে 29% থেকে 7% কি করে নেবে এলো, এক্স্যাক্টলি কি করে নেবে এলো। কই আমাদের এখানকার সংখ্যালঘুরা রয়েছেন, তাদের তো এক্সট্রা হচ্ছে না, কারণ তারা নিশ্চিত হয়ে আছেন তাদের ওপর কোনো বড় রকমের কোনো আঘাত পর্যন্ত আসেনি। এবং আমরা যারা এখানে সংখ্যাগুরুরা আছি আমরা প্রাণপণে চেষ্টা করব যে আমাদের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য বা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, এবং এটা আমাদের আমাদের ডিউটি। কিন্তু দুঃখের বিষয় এখন দেখা যাচ্ছে যে 1964 সালে যখন কাশ্মীরে হজরতবাল নিয়ে যখন
বিধ্বংসী দাঙ্গা হয়ে গেল, তখন তো বাংলাদেশ আর হয়নি পূর্ব পাকিস্তান আমল। সেই আমলে কিন্তু এই দাঙ্গার বিরুদ্ধে হিন্দুদের পাশে একটা নবজাগ্রত মুসলিম সেকুলার লিবারেল মুসলিমরা বাংলাদেশে দাঁড়িয়েছিল তার পিছনে। আমরা এখন খুব শ্রদ্ধার সঙ্গে সেই তাদের অ্যাকশনটাকে স্মরণ করি। কিন্তু আজকে যখন আবার একটা বিপর্যয়ের মুখে যখন আসছে, যখন সন্ত্রাসবাদীরা তাদের প্ররোচনায়, যখন ইসলামিস্টরা যখন ক্লিনজিং শুরু করছে একের পর এক ধীরে ধীরে, সেই সময় কিন্তু কোনো ইন্টেলেকচুয়ালরা ঢাকার যারা এতদিন ধরে সেকুলার ছিলেন, যারা দিন রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, তারা চুপচাপ আছে। তারা যে এর বিরুদ্ধে, তারা যে এর পক্ষে, আমি তা বলবো না, কিন্তু তারা একদম চুপ করে আছে। মানে ভয় রয়েছেন। আপনি নতুন সমন্বয়ক যে হয়েছেন, যিনি বিশিষ্ট চিত্র পরিচালক, যিনি এই 5ই আগস্টের পরে বঙ্গবন্ধু যখন মূর্তি ভাঙা হচ্ছে, গণভবন আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তখনও তিনি বলেছিলেন এগুলো অন্যায়, নানাভাবে করেছিলেন। এখন তিনি বলছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের উচিত নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্ককে রিনিউ করে নেওয়া, মানে আর কোনোদিনই হচ্ছে আওয়ামী লীগ বা ওই ইয়েতে আর কোনোদিন বাংলাদেশ এত নিশ্চিত তারা। একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতবর্ষ বা ভারতবর্ষের মানুষ কোনোদিন তার ইন্টারফেয়ার করতে চায় না, করেনি। এই বাংলাদেশে যে এতগুলো কু হয়েছে, কু করে আমাদের জিয়া এসেছেন, এরশাদ এসেছেন, এই যে তারপরে যে মার্ডার হয়েছে বঙ্গবন্ধুকে এবং পুরো পরিবারটাকে নিশ্চয় করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই নিয়ে কোনো আন্দোলন বা কিছু করিনি, হিন্দুরাও করেনি, ওখানকার সংখ্যালঘুরাও কিন্তু আন্দোলন করেনি। কিন্তু আজকে যে অবস্থা পুরো দাঁড়িয়েছে, আজকে আমরা বলছি কেন, তার কারণ এই যে একটা তথাকথিত একটা যে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো বাংলাদেশে, আমরা প্রথমে তাকে সাপোর্ট করেছিলাম। আমরা কখনো বলিনি যে হাসিনা যদি কিছু অন্যায় করে থাকেন কোনো, কারণ উনি পরপর 4 বার নির্বাচনে জিতেছেন, একটা অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী, তাকে ভোটের দ্বারা হারানোর বা আন্দোলন করা অধিকার সমস্ত বাংলাদেশি মানুষের আছে। আমরা সেটা নিয়ে একটা কথা বলছিলাম। আমরা যেটা বলতে চাইছি, সেই পরিপ্রেক্ষিতে আপনারা সেই সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর আক্রমণ করছেন কেন? কেন আগে হিন্দুদের উপর আক্রমণ না, ইসকনকে টার্গেট করা হয়েছে। ইসকনকে টার্গেট করছেন কেন? না, ইসকন টার্গেট করছেন এই কারণে টার্গেট করছেন কারণ এতদিন ধরে বাংলাদেশের হিন্দুরা তারা বিচ্ছিন্ন ছিল, কোনো আন্দোলন করেনি, কারণ কোনো বিরোধিতা করেনি, নীরবে সহ্য করেছে। দেখুন, আমি যখন বাংলাদেশে একবার গিয়েছিলাম সকলতা এরশাদের সময়, সেই সময় আমাকে একজন শ্রীহট্টের, আমি তো সারা বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশে আমার কোনো জায়গা বাকি নেই, শুধু উত্তরবঙ্গ যায়নি, এছাড়া সব জায়গায় গিয়েছি আমি। সেখানকার একজন বলছেন, হিন্দুরা বলছেন যে আমি যখন ট্রেনে করে যাই ঢাকাতে, তখন আমি একটা হিন্দু নাম নিয়ে যাই, কারণ আমার ভয় যে যদি মুসলিম নাম থাকে হয়তো আমাকে খুন করবে। এটা অযৌক্তিক বা হয়তো এই ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মানুষের মধ্যে ভয় তো ঢুকে গেছে। এই ভয়টা তো আমাদের দেশের সংখ্যালঘুরা এই ভয় করেন না। আমাদের দেশের কোনো মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান কোনোদিন তো বলেন না যে আমার হিন্দু নাম নিয়ে আমাকে যেতে হবে দিল্লিতে। তো এইটা কেন? এটা মনের মধ্যে ভয় ঢুকিয়ে গেছে না। এই ভয়টা কী করে কেন এলো? ভয়টা এলো 1952 সালের বিধ্বংসী দাঙ্গা দেখে, তার আগে নোয়াখালী দেখে, তারপরে ধীরে ধীরে ক্লিনজিং যেভাবে হয়েছে বরিশালে, ফরিদপুরে, খুলনাতে যেভাবে হয়েছে সমস্ত। আমি এই জায়গা থেকে আসবো, ক্লিনজিং, এই যে এথনিক ক্লিনজিং এর বহু ঘটনা রয়েছে, বহু জায়গায় আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী, জনগোষ্ঠীকে করা একই ভাষাভাষী, কিন্তু ধর্মে আলাদা হওয়ার কারণে 1947 থেকেই আমরা ধরবো। তার কারণ হচ্ছে দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে যে দেশ হয়েছে, এবং প্রবলভাবে যে দ্বিজাতিতত্ত্ব, যেটা জিন্নার স্বপ্ন বা আদর্শ, যা জিন্নাকে ক্ষমতায় বসতে সাহায্য করেছে, তার সেই প্রস্তাবনায় পেশ করেছিলেন শেরে বাংলা AK ফজলুল হক। এটা তো অস্বীকার করা যায় না, ইতিহাস তাই রয়েছে। তারপর থেকে ক্রমান্বয়ে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা কেন কমলো? যদি সত্যিই সরকার তাদের পাশে থাকতেন, প্রশাসন তাদের দিতেন, তাহলে সংখ্যা কেন কমলেন? ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় বাংলাদেশের এই ঘটনা দিয়ে তিনি বলছেন। আজকে দেখুন, বিএনপি পর্যন্ত তার মহামিছিলে ভারতীয় হাইকমিশনের সামনে যাচ্ছে, প্রতি মুহূর্তে ভারতকে থ্রেট দেওয়া হচ্ছে। এবার রাজনৈতিক স্তর থেকে বিএনপি কোথাও একটা জায়গায় দিয়ে
কি এটাই মনে হচ্ছে একদিকে প্রাক্তন সামরিক অফিসারদের দিয়ে বলানো, আমার কেনই যায় না বলে হচ্ছে আপনি একজন মানে দক্ষ ফৌজি অফিসার ছিলেন, আপনি বলুন তো কোথাও আমার যেন মনে হচ্ছে যে বাংলাদেশ এই যে বলে না প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে, কোথাও কি একটা জায়গায় কেন মাস্টার ডিসেম্বর এখন টকবক করে ভারতীয়রা এখন ফুটছে আর পাকিস্তানিরা জানে তাদের হচ্ছে মানে জ্বলছে এবং তাদের দোসররা আজকে বাংলাদেশের রাজপথের দখল নিয়েছে। am I right or wrong? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি ঠিকই ধরেছেন, ঠিকই কথা বলছেন আপনি। এথনিক ক্লিনজিং কথাটা ওয়েস্টের দিকে পশ্চিমের দিকে অনেক সিভিয়ার ছিল, যেটা পাঞ্জাব আমরা দেখছি, আমরা পাঞ্জাব রাজস্থান হরিয়ানা যেটা এখন দেখছি দিল্লি, ওখানে লক্ষ লোক মারা গেল। এখানে যেহেতু আমাদের কালচার সেম ছিল এখানে কম হয়েছিল কিন্তু হয়েছিল। আজ পর্যন্ত জানেন আমাদের ট্র্যাজেডি কি, হিন্দু যারা বাঙালি হিন্দু যারা আছেন, যারা মাইনরিটি স্টেটাসে আছেন, কোনো পার্টি ইনক্লুডিং আওয়ামী লীগ, আপনি জানুয়ারি 24-এর ইলেকশনের টাইমে দেখে নিন আপনি কি ডিমান্ড ছিল আমাদের বাঙালি হিন্দু ওখানে। আমাদের প্রপার্টি নিয়ে তো কথা, আমাদের রাইটস নিয়ে কথা, আমাদের রিজার্ভেশন নিয়ে কথা, আমাদের সবার নিয়ে কথা, কিন্তু কোনো পার্টি বিট আওয়ামী লীগ বিএনপি হোক বা মিলিটারি রুলার্স হোক, কোনো দিন ওরা ওখানকার মাইনরিটি হিন্দুর যেটা প্রপার্টি আছে, যা ওদের রাইটস আছে, ওটা নিয়ে কোনোদিন কথা বলেনি। আজকে আপনি বলছেন ওরা রাজপথে আছে বিএনপি লোকরা, ওরা আমি বলে এটা আমরা জানি না। এইটা যে আমরা ছবিটা দেখাচ্ছেন আপনি, এটা খুব গভীর। কেন প্রথমবার আপনি মনে আছে, আপনি তো নিজে বারবার অনেকবার বলেছেন স্যার যে ডক্টর ইউনুস যে আছে আসলে আপনি চিকেন নেক আর নর্থ ইস্ট স্টেটে কথা বলেছিলেন, কিন্তু কলকাতার নাম কোনোদিন কারোর জুবানে আসেনি। এটা প্রথমবার কলকাতার নাম ওরা দিয়েছেন। টার্মিনাল অবজেক্টিভ হ্যাজ বিন আইডেন্টিফাইড। কেন হয়েছে? নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা কি আছে এটা আপনাকে ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, ওরা টাইম প্ল্যান দিচ্ছে কি 4 days, দ্যাট মিন 2 দিন আমাদের বর্ডারে, একদিন ট্রানজিটে আর একদিনে আমাদের কলকাতা দখল। এটা 4 দিনের ওদের প্ল্যান আছে। তার মানে কোনো জায়গা থেকে ওরা প্ল্যানিং করছে, তার মানে ওদের সব জিনিস রেখে দেওয়া হয়েছে। তার মানে হলো কি ওরা বর্ডারে অ্যাটাক করবে, ওদেরকে পাঞ্চ করবে একটা হোল, তারপরে ওদের যারা লোক আমাদের বঙ্গভূমিতে আছেন, যাদের ওদের দালাল, যারা ওদের রাজাকার, ওরা আমাদের বঙ্গভূমিতে যারা আছে ওদের সঙ্গে ওরা যোগ হবেন, তারপরে আমাদের পুরো কলকাতাকে ঘিরে থাকবেন। এইটাই প্ল্যান। না, এটাও কি হতে পারে না যে ওই যে সরাসরি আক্রমণ না করে এক গাদা জঙ্গিকে পাঠিয়ে দিল 4 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে একটা প্ল্যান, জঙ্গিদের প্ল্যান, যে বিভিন্নভাবে বাংলাদেশের থেকে জঙ্গিদের যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেই একই কাজ। কারণ সামনাসামনি যুদ্ধ করা সম্ভব নয়, তাদের যা স্ট্রেংথ তার কোনো সম্ভব নয় কোনো দিন। জঙ্গিকে পাঠানো খুব সম্ভব, এর আগেও পাঠিয়েছে তারা, এবং আমি আগামী দিনে মনে হয় এটা একটা বার্তা পশ্চিমবাংলার মানুষের কাছে, ভারত সরকারের কাছে এটা একটা বার্তা যে জঙ্গি আক্রমণ আসন্ন। দেখুন 1947 আজকে কিন্তু অমিত শাহ এই কথাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে বিভিন্ন স্লিপার সেলগুলো নদিয়া মালদা বিভিন্ন জায়গায় খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে এরকম, এবং 2 দিন আগে এনআইএর ডিরেক্টর এসে তিনি ডিআইজি আইন শৃঙ্খলা তার সাথে কথা বলেছেন। কোথাও এই জায়গায় কি একটা এরকম যেটা ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বলছেন, এরকমই কি প্ল্যানটা ছকেছে? এটা দেখুন, এরা পাকিস্তান আর্মি থেকে এরা সব শিখে এখানে করছে। জানেন 1947-এ মেজর আকবর খান উনি লস্কর পার্টি ছিলেন। কে ট্রেনিং দিয়েছিল, কে হাতিয়ার দিয়েছিল? পাকিস্তান আর্মি দিয়েছিল। এরা ওখান থেকে শিখে, তার মানে হলো যখন আমাদের এত বড় সাংবাদিক বলছেন, ফেমাস সাংবাদিক বলছেন, পার্থবাবু বলছেন আমাদেরকে এটা সৎ, তার মানে হলো এই জঙ্গিদের হাতিয়ার কারা দেবে, ট্রেনিং কারা দেবে, ওদের বেস কারা দেবে? বাংলাদেশ আর্মি। ওদের ডিজিএফআই ছাড়া কিছু হবে না। তার মানে বাংলাদেশ আর্মি উইল বি রেসপন্সিবল ফর এটা জঙ্গি যদি হামলা আমাদের এতে হয়, আর এটা তাড়াতাড়ি শীঘ্রই হবে। এটা আপনিও বলছেন, আমিও বলছি, পুরো দুনিয়া এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের একটা এম আমাদের কাছে উনি আইয়ুব খান থেকে শিখছেন। এটা তো হলো মেজর আকবর খানের কথা 1947-এ যখন ওরা লস্করকে ট্রেনিং দিলেন। এখন আইয়ুব খান কি ভেবেছিলেন? আইয়ুব খানের প্ল্যানিং যে আমরা একটা জঙ্গি দেব, এটা আমরা আজকাল হাইব্রিড ওয়ারফেয়ার বলি, এটা আমরা বলি 5th জেনারেশন ওয়ারফেয়ার, প্রক্সি ওয়ারফেয়ার যেটা আমরা বলি, এটা অনেকগুলো নামে জানা যায়। তার মানে আপনি সোজাসুজি কোনো কনফ্লিক্টে যাচ্ছেন না, neither it is low intensity conflict, nor it is mid intensity conflict, nor it is a nuclear high intensity conflict.
তার মানে এটা হাইব্রিড ওয়ারফেয়ারে, এটা প্রক্সি ওয়ারে ওরা ওখানে একটা হাতিয়ার দেবে জঙ্গিদের। ওদের ট্রেনিং তো অলরেডি আছেই আছে, ওদের জেল থেকে রিলিজ হয়েছে, ওদের লিডারশিপ দিয়ে দিয়েছে, ওদের কমিউনিকেশন হয়ে গেছে, ওদের স্লিপার সেল যেটা বলছেন আপনারা, আমাদের মাটিতে ওই জঙ্গিরা আছে, ওরা হোয়াটসঅ্যাপে কথা বলছে এইদিকে ওইদিকে, ওরা টার্গেট আইডেন্টিফাই করছে যার মধ্যে সব টার্গেট হবে। তার মানে ওরা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এসে, কলকাতার মাটিতে এসে আমাদের ড্যামেজ করে যাওয়ার প্ল্যানটা আছে। ওরা একটু সিলেক্টিভ হবে। ওরা আপনি এটা দখল করা মানে এটা হয় না কি আমাদের পুরো কলকাতাকে ঘিরে থাকবে। ওরা সিলেক্টিভ ভাইটাল জায়গাটা ওরা অ্যাটাক করবে, যেটা আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি আছে, যতগুলো আমাদের ইকোনমিক সেন্টার আছে, আমাদের, আমি নাম বলছি না, আমি ওদেরকে বলবো না এটা কি, আমরা বুঝতে পারছি, ওরা পঙ্গু করে দেবে। আর এর জন্য আমাদের পুরো আমাদের 2 জেনারেশন নষ্ট করে দেবে। এইটাই বাংলাদেশের এটা তাহলে ওয়াকারুজ্জামানের ভূমিকাটা এই ক্ষেত্রে কি মানে হচ্ছে? ওয়াকারুজ্জামান তিনি ওই সময়টায় একটা ভূমিকা নিলেন, তাহলে কি এর মাধ্যমে এই বার্তাগুলো তো আমাদের কার্যত ওয়াকারুজ্জামানকেও তো নস্যাৎ করে দেওয়া? অ্যাবসলিউটলি, আপনি কত সুন্দরভাবে আপনি ওকে ধরে ফেলেছেন। হু ইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ? বাংলাদেশের কন্ট্রোলে আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের কন্ট্রোলে ইন্টারিম গভর্নমেন্ট নয়, বাংলাদেশের কন্ট্রোলে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনও নয়, বাংলাদেশের নেপথ্যে যেটা আছে, যেটা ব্যাকগ্রাউন্ডে আছেন, উনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করছে। তার মানে এই জঙ্গিরা যখন আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে দাঁড়াবে, ওখানে যাদের হাতিয়ার দেওয়া হবে, এক্সপ্লোসিভ দেওয়া হবে, ওদের কমিউনিকেশন দেওয়া হবে, ওনার ছাড়া কোনোদিন বাংলা যেটা ডিফেন্স বর্ডার গার্ডস আমরা বলি, ওরা কোনোদিন ওকে আসতে দেবে না। তার মানে এভরিথিং হ্যাজ বিন ম্যাটিকুলাসলি প্ল্যান্ড অ্যান্ড লেড আউট। অনলি দ্য টাইম, টার্গেট অ্যান্ড ডেস্টিনেশন অ্যান্ড স্পিড, ওই স্পিডই ওরা আসবে। এই যে স্লিপার সেল ওরা ইনভেস্ট করেছে যতগুলো, মনে আছে কলকাতায় একজন বঙ্গবন্ধুর একটা কিলার, ইনি এখানে একটা স্কুলে পড়াতেন, উনি বিয়ে করেছিলেন, পরে ওনাকে নিয়ে যাওয়া হলো না কত বছর পর, 30-40 বছর পর ওনাকে আইডেন্টিফাই করা হলো কি আর্মি একজন অফিসার, পুরো আইডেন্টিফাই চেঞ্জ করে এই কলকাতাতে বসেছিলেন, এই উনি টিচার হয়ে যেতেন। ওরকম হাজার হাজার লোক আছে এই জঙ্গিদের সঙ্গে। তাই জন্য বারবার জেএমবি হোক বা যে কোনো হোক, ওদের সঙ্গে একটা আতাত আছে। আর একটা বলে দিন, 1971 স্যার আপনি তো এক্সপিরিয়েন্স, আমরা দুজন, নাক্সাল মুভমেন্ট, নাক্সাল রোল কি ছিল ওই সময় 1971-এ? ওরা কোনোদিন আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করেনি, এটা আপনি ভুলবেন না। এই যে কমিউনিস্ট, আল্ট্রা কমিউনিস্ট যারা আছে, ওরা ওদের তরফ থেকে আছে। এবারও এই যে নাক্সালস, আল্ট্রা লেফট যেটা আছে, ওরা আবার এই জঙ্গিদের সাপোর্ট করবে। ওরা চাইবে যে আমাদের ইন্ডিয়াতে ঢুকুক, আমাদের কলকাতায় ঢুকুক, আবার একটা ললেসনেস করুক, আর ওর থেকে ওরা আগে বড়। আজকে হ্যাঁ, আজকে সময়টা একেবারেই মানে অতিক্রান্ত। তথাপি আমি পিসিআরকে বলবো 1 মিনিট নিতে। এবং এই যে একটা জায়গায় আমরা শুনতাম না, আপনি যখন 71 যখন কভার করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধ, আমি তখন আরও অনেক ছোট, লালগোলাতে ছিলাম সেই সময়টা, বাবার চাকরি সূত্রে সেই সময়টা বর্ডারে মানে ওই সময়টায় ছিলাম। ফলে সাইরেন বা এই যে প্রচুর সমস্ত স্কুল বন্ধ হয়ে গেল, প্রচুর শরণার্থী, কিন্তু একটা মুহূর্তে যেন একটা বাঙালি জাতীয়তাবাদ এই সমস্ত একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু কালক্রমে ইসলামী জাতীয়তাবাদটাই মনে হয় বাংলাদেশের, এটাই কি ভবিতব্য, না আরেকটা কোনো বড় 71-এর মতো আরও একটা বড় কিছুর জন্যে সময় প্রস্তুত হচ্ছে? আমি বলবো না এই বঙ্গ বা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, এই মুহূর্তে খুব সংক্ষেপে। হ্যাঁ, মুশকিল এই কারণে যে সেবারে কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের শিক্ষিত মানুষেরা, মধ্যবিত্তরা, সাধারণ মানুষের কথা আমি বলছি না, কিন্তু মধ্যবিত্তরা যারা মুসলিম, তারা কিন্তু এই জাতীয়তাবাদের পক্ষে, সেকুলারিজমের পক্ষে ছিলেন সবাই মিলে। আজকে কিন্তু সেই সব মানুষদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা খুব দুঃখের কথা। কিন্তু ওরা ভাবছেন না যে যদি আজকে একটা গৃহযুদ্ধ হয় এবং যদি ভারতবর্ষ জঙ্গিদের দ্বারাও আক্রান্ত হয়, তাহলে তার রিটালিয়েশন, ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না, তার রিটালিয়েশন জবাব দেবে, বোঝাই যাচ্ছে জবাব দেবে। তার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু আর্থিকভাবে, সামাজিকভাবে ভীষণভাবে ক্ষতি হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের ক্ষতি হোক। আমরা বাংলাদেশকে আমাদের হৃদয় দিয়ে গড়ে তুলেছি, সেখানকার মানুষের প্রতি আমাদের কোনো রকম কোনো অভিযোগ নেই, কোনো রকম বিরোধিতা নেই। বাংলাদেশের মানুষের প্রতি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে কোনো নেই, বরঞ্চ তাদেরকে এক রাখে। আমরা দেখি সংস্কৃতিগতভাবে নৈকট্য,
এটা সবচেয়ে বড় নৈকট্য, মানুষকে কাছে টেনে নিয়ে আসে। কিন্তু বিভেদকামী শক্তিগুলোর জোর এতটাই, এবং হচ্ছে ধর্ম এবং হচ্ছে পলিটিক্যাল ইসলাম বা তারা এখন হচ্ছে তার কাউন্টার পার্ট হিসাবে হাজার চেষ্টা করছে ইসকনকে ওরকমভাবে দেগে দিয়ে যদি প্রতিপক্ষ তৈরি করা যায়। ইসকন এখনও সেই ফাঁদে পা দেয়নি, এখন প্রচণ্ড কঠিন অবস্থা চলছে তাদের উপরেও। এর মতো পরিস্থিতিতে বাংলাদেশ আগামী দিনে একটা যে উত্তেজক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানকার মানুষ বা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সতর্কতা যেমন অবলম্বন করা হচ্ছে, একটা তীব্র রাজনৈতিক ভাবে টানাপোড়েন শুরু হয়েছে, একটা বিদ্বেষের বাতাবরণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিদ্বেষকে উস্কাচ্ছে বিভিন্ন শক্তি যেমন আছে, সেই শক্তিগুলোকে চিহ্নিত করা বা বিশ্লেষণের মাধ্যমে যে কাজটা, সেটা কখনোই পরিমাণে বলা যায় না এটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন। এটাকে মাথায় রাখতে হবে, এবং এই ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমে হিসাবে বা বাংলা সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গে তারা দায়বদ্ধ। আমি ধন্যবাদ জানাবো ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, লেখক, সাংবাদিক, সম্পাদক, আপনাকে ধন্যবাদ জানাবো প্রতিরক্ষা ভাষ্যকার মিস্টার RK শ্রীবাস্তবকে। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।